আমার বয়স এখন 60 বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন 36 বছর। ওর নাম আশিক আদনান দ্বীপ। ও থাকে অস্ট্রেলিয়ায়। আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স ছিল 40 বছর। আর আমার ছেলে আশিক আদনান দ্বীপ, যাকে আমি দ্বীপ বলে ডাকি, ওর বয়স ছিল তখন 16 বছর। ছেলেকে আমি একা একাই বড় করেছি, নিজে কষ্ট করেছি। ছেলেকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। সবসময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন সে না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো। বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়ায়। সব খরচ আমি একা হাতে সামলিয়েছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা। তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য। আমাকে সবাই সফল মা বলে, এই নিয়ে আমার এক ধরনের চাপা গর্বও আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না। এর কারণ হয়তো বা আমি বা আমার ছেলে দীপ। আমি সবসময়ই চাইতাম দীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট, যারা সবসময় সব পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশবে। তাতে করে ওর ভিতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে। সবসময় লিপি বলতো, দেখ আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে, তারপরেও ওদের মধ্যে কোনো বন্ধুত্ব হলো না। লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ হয়ে যেত, তবে সবসময় স্কুলের খেলাধুলা, অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলে ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো, ছবি থাকতো। এগুলো নিয়ে লিপি খুব খুশি থাকতো। লিপির কথা, আমার ছেলে তো আর ফেল করে না, পাশ করে গেলেই হলো। সবার ছেলে তো আর ফার্স্ট হবে না। আমার ছেলে পড়ালেখায় তেমন একটা ভালো না, কিন্তু অন্য কাজকর্মগুলো কত সুন্দর। আমার কাছে লিপির এই কথাগুলো খুব অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে বেশি গোবর মায়ের মাথায়। তা না হলে যে হলে পড়ালেখায় এত পিছনে পড়ে আছে, তাকে কোনো অন্য এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে কেন দেয়? দীপ কলেজে উঠে নটরডেম কলেজে ভর্তি হয়, আর আরিফ খুব সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপর আর ওদের সাথে তেমন একটা যোগাযোগ হলো না। গত সপ্তাহে শপিং মলে তাদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখিনি। আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আরিফ। আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না। আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষই তখনও চোখে মুখে, আর এখন তো রীতিমতো ভদ্রলোক। তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিল। লিপিকে নিয়ে ওর ছেলের শপিংয়ে এসেছে, তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কী সব রঙে থ্রি পিস কিনছে। আমি আর লিপি সবসময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আমার কাছে বারবার জানতে চেয়েছিল, তুই বল আমি কোনটা কিনবো, আমাকে কোনটা মানাবে? তখনই আরিফ হঠাৎ করে বলে বসে, আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে। তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করে আরিফ সেই একই থ্রি পিস দুইটা কিনে। আবার আমি তা খেয়াল করি। আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে। তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা। ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে। আমি আরিফকে খেয়াল করছিলাম, ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় আরিফ ওর মাকে নয়, মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আরিফ টুকটাক খাবার অর্ডার করে। শেষে আরিফ বলে, আম্মা কফি খাবেন না কোন আইসক্রিম খাবেন? লিপি বলল, আগে কফি খাবো, তারপর কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আমি বললাম, আমি শুধু কফি। লিপি সঙ্গে সঙ্গে বলল, তাহলে আইসক্রিম খাওয়া বাদ। খেতে খেতেই শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজার, সেখান থেকে সেন্ট মার্টিন, সাথে লিপিকে নিয়ে যাবে। যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর, অফিস একটা বাইং হাউসে আছে। বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে ইমেল চেক করলো, আবার টুকটাক অফিসের কলও রিসিভ করলো। তার মানে শত ব্যস্ততার মাধ্যমে মাকে শপিং করতে নিয়ে এসেছে। ইতিমধ্যে আরও জানা হলো আরিফের বউয়ের কথা। আরিফের বউ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের একটা সন্তান, সেও এখন তার নানির বাড়িতে আছে। শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে তুলে নেবে। আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকিটাকি বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনিনি সেদিন। আমার কিছু কিনতে ইচ্ছে করছিল না, আর আমি শুধু আরিফকে দেখছিলাম। আর আরিফ কীভাবে তার মাকে কিভাবে এত যত্ন করছে। স্যান্ডেলের দোকানে নিয়ে নিজের মায়ের স্যান্ডেল পরিয়ে দিল। লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। আরিফ তখন বলল, আম্মা তুমি মূল্য দেখো কেন?
তুমি দেখবে আর তোমার আরাম পাও কিনা। আরিফের কত খেয়াল তার মায়ের জন্য। সবশেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য। লিপি সানগ্লাস কিনবে না। তখন আরিফ বলল, মা সানগ্লাস কিনতে হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে। ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন? আমি আরিফকে দেখছি, লিপিকে দেখছি, আর আমার ভিতরে কেন হিমনতা ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানিয়ে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সে ছেলে নাগাল আর আমি কখনোই আর পাবো না। এর মধ্যে কয়েকবার আরিফ দীপের কথা জানতে চেয়েছিল, দীপের সাথে যোগাযোগের নাম্বারও চাইছিলেন। আমি দিইনি, বলেছি বাসায় আছে, নোট বইয়ে লেখা। আর দীপ আমাকে কল দেয় সবসময়, আমি তো দিই না, তাই মনে নেই। আসলে দীপের অনুমতি না নিয়ে ওর নাম্বার কাউকে দিলে ও রাগ করবে, আমাকেই বলে, মা তো আমি এখন বিজি থাকি, যখন তখন কল দিবে না, এতে করে আমার ডিস্টার্ব হয়। তুমি এখনও অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন? আরিফ আমাকে আমার বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি দেখে ঠিক মিনার মতো আমার জন্য একটা 3 পিস কিনেছে আরিফ। আন্টি এটা আপনার জন্য, আপনারা 2 বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন। আমার চোখে পানি এসে যাওয়ার অবস্থা হয়েছিল তখন। আরিফ আবার বলল, আন্টি আমি আমার নাম্বার সেভ করে দিয়েছি, আপনার যখন খুশি তখন কল দেবেন, আমি আপনাকে তখনই এসে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম, তুমিও তো বিজি থাকো। তখন আরিফ বলল, আন্টি আপনার জন্য আমি সবসময় ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার, আমার একজন সঙ্গী হবে, আমার আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার? আমার সমুদ্র দেখবো না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা। আমি আরিফকে বললাম, আরিফ আসলেই ঠিক বলেছ, লিপির সাথে কতদিন পর দেখা আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে, কিন্তু দীপকে তো বলতে হবে। আমি আজ দীপের সাথে কথা বলে তোমাকে জানাবো। লিপি মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেও পারেনি। লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল, শাহি প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখছিলাম। গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপের বিয়ে দীপ একা একাই করলো অস্ট্রেলিয়া, নিজের মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়ায় বহু বছর ধরে আছে, তাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম। তারপর দেশে আসবো বলে আসলো না। তখন দীপের বউয়ের পড়ালেখা শেষ হয় না, এর মধ্যে আসা যাবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই বাংলাদেশে আবহাওয়া বাচ্চার সহ্য হবে না, তাই আসা যাবে না। এবছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার সব কাগজপত্র ঠিক করার কথা। গতকাল কল দিয়ে বলল, এবারের ছুটিতে ওদের সবাইকে নিয়ে দীপের শ্বশুর শাশুড়ি সহ আমরা আমেরিকায় যাব। দীপ আমাকে কল দিয়ে বলল, মা আমার শ্বশুর সব চেষ্টা করবো আগামী বছর দেশে আসার, তুমি মন খারাপ করো না। না, আমি মন খারাপ করিনি। আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি, শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটাই দিয়েছি, আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায়, আর চাকুরির বাজারে সেরা মানুষ হতে হবে, এটা আমি কখনোই শিখিনি। আমি কখনোই শিখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারিনি। আমি সবসময় দীপকে ভালো জিনিস নিয়ে দেখিয়েছি, ওর চাহিদা পূরণ করেছি, কিন্তু আমি কখনো নিজের চাহিদা বা আছে বা থাকতে পারে তাকে ওটা দেখাইনি। আমি দীপকে কল দিব না কক্সবাজার যাওয়া নিয়ে, এটা আরিফকে বলার জন্য বলা। আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভালোই হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো, ছেলেকে নিয়ে আর আমার ভাবনা শেষ। ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি। ছেলেরা আর আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই। ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে না যাবে বলে গত 2 বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি। ওদের জন্য কত কিছুই কিনবো, তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচবো আর কয়টা দিন,
খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব। হ্যাঁ, একা একা আর এগুলো কি দেখা যাবে? তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসব। আমরা আসলে সন্তানদেরকে পালতে আমরা ভুলেই যাই যে এই সন্তানরাই একদিন বড় হবে, আমরাও তাদের উপরে নির্ভর থাকতে হবে। সুতরাং সেই বাচ্চাদেরকে আমরা ওভাবে করে ট্রিট করতে হবে, ওভাবে করে বড় করতে হবে যেন আমাদের শেষ সময় তাদের একটু সময় বের করে আমাদেরকে সময় দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে আমার এই গল্প, এটাও কিন্তু আমার গল্প না, এটা আমার কাহিনী না, এটা হচ্ছে অন্যের কাহিনী, আমি আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।